আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। সুনির্দিষ্ট দিনক্ষণ জানতে চাইবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন। জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, পুলিশের রাজনৈতিক বিবেচনা বাদ দেওয়ার সুপারিশ। গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস, শিগগিরই বন্দীরা মুক্তি পাবে জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি রংপুরের ছিন্নমূল মানুষ। এবং আজ শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই ঘোষণাপত্র প্রণয়নে সরকারের বিরুদ্ধে অনীহার অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে সরকারের প্রথম বৈঠকেই ঘোষণাপত্র প্রণয়নের দিনক্ষণ জানতে চাই সংগঠন দুটি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটি বলছে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রণয়নের দাবি থাকলেও সরকার ধীরে এগোচ্ছে। সরকার ধীরগতিতে নিয়েছে, আমরা এটা বিশ্বাস করি। সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। সরকারও এতে অনেক ব্যাগ পেতে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যে সহযোগিতার যে আচরণগুলো যদি আরো ভালো হতো তাহলে হয়তো এটা অনেক আগে হতে পারত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবি, সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র দরকার। তা প্রণয়নে গড়িমসি করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার প্রস্তাব দিয়েছে নির্বাচন সংস্কার কমিশন। আর পুলিশের চাকরিতে রাজনৈতিক বিবেচনা বাদ দেওয়ার সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। ওবায়দুল রশিদের রিপোর্ট। গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সাংবিধানিক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর মধ্যে 4টি কমিশনের প্রধানরা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। আমরা কতগুলো প্রস্তাব করেছি যেগুলো ওই যে পরিস্থিতিটাকে আরো উত্তপ্ত করতে সহায়তা করবে। নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। আমার অফিসে আবু সাইদের একটা ছবি ছিল, সেই ছবির নিচে বসে 8 জন সহকর্মী মিলে 3 মাস ধরে যে প্রচেষ্টাটি চালিয়েছি, কিন্তু এর পেছনে আছে অন্ততপক্ষে 1 লাখ লোকের মতামত। দুদককে শক্তিশালী করতে রাজনীতি ও আমলাদের ওপর নির্ভরতা কমিয়ে 47টি সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান কোন দেশে একক মতো বাংলাদেশেও এককভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। তার উপরে কেন্দ্রীয় দায়িত্ব দুর্নীতি নিয়ন্ত্রণের, কিন্তু তার জন্য একটা উপযোগী রাষ্ট্রীয় এবং সামাজিক পরিবেশ লাগে। পুরো রাষ্ট্র এবং সমাজকে সম্পৃক্ত করতে হয়। চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজন রাজনীতি করে কিনা এটা দেখা হতো। 1928 সালের এই এসবি ম্যানুয়াল, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষার পরে এসবির পক্ষ থেকে আমরা আলোচনা করি, এসবির সাথে আলোচনা করে আমরা একটা
সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। গাজায় 15 মাস ধরে প্রাণঘাতী লড়াই চলার পর যুদ্ধবিরতি চুক্তি করেছে হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে আর সকল ইসরায়েলি বন্দীদের ছেড়ে দিবে হামাস। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাসের হামলায় প্রায় 1200 জনের মৃত্যুর পর ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা শুরু করে। হামলা চালায় লেবানন, সিরিয়া, ইয়েমেনও। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 46,000 ফিলিস্তিনি মারা গেছেন। যুদ্ধবিরতি চুক্তির পর জাতিসংঘ মহাসচিব গাজায় ত্রাণ কার্যক্রম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন বছরে উত্তরবঙ্গের শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। তীব্র শীত মোকাবেলায় কম্বল পেয়ে হাসি ফুটেছে রংপুরের ছিন্নমূল, প্রতিবন্ধী ও অসচ্ছলদের মুখে। আগামীতেও যে কোনো দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনকে পাশে চেয়েছেন স্থানীয়রা। এসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। হিমালয়ের কাছে থাকায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হয় রংপুরে। তাই কাকডাকা ভোরে ঘন কুয়াশা ঢেকে রাখে শীতের প্রকৃতি। বিগত দিনের মতো নতুন বছরে শীতবস্ত্র নিয়ে খেটে খাওয়া অসচ্ছল, প্রতিবন্ধী ও ছিন্নমূলদের পাশে উষ্ণতা ছড়াতে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। রংপুর সরকারি সিটি কলেজ মাঠে সংস্থাটির উদ্যোগে 200 পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মাঘের শীত মোকাবেলায় শীতবস্ত্র পেয়ে স্বস্তি ফিরেছে শীতার্তদের মাঝে। মাঘ মাসে ঠান্ডা বেশি রংপুরে, যেটা আর কি সবার সুবিধা ভালো গরিব মানুষের জন্য। আমরা কম্বল উপকার দিলেও তারা আমাদের উপকার হবে ঠান্ডার জন্য। আমরা হয়তো এত দামি কম্বল কিনতে পারবো না, সামর্থ্য নাই, যা হোক দিতেছে, আল্লাহ পাক যেন তার ভালো করে। গরিব মানুষের শীত বস্ত্র বিতরণ ভালো, অসহায় মানুষের জন্য পেশা দেয়, সেটা ধন্যবাদ জানাই আর কি। বাজারের দাম বেশি, কিনে পাইনি, খাবার পাইনি, না কম্বলটা দিলে গা দিয়ে আরাম করে পাবো। বাবা যে কম্বলটা দান করতেছে তাই যেন সামনে বছর ফিস যেন দিতে পারে, যেন সুন্দর গরম হোক, গাটা ঘুম ধরবে, এই চল নাহলে মাথা করে চক্কর দেয়, তো গা দেয়া থাকবো, শুতিমু, গরম লাগবো, আরামতে শুতে নিন পারবো। বাবা নিন পারবো, যাই কম্বল দেয় তার দোয়া দেব। সমাজের পিছিয়ে থাকা মানুষের কষ্ট লাঘব সহ তাদের উন্নয়নে ট্রাই ফাউন্ডেশন কাজ করে যাবে এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। প্রকৃত শীতার্ত তাদের মাঝেও এটা পর্যাপ্ত পরিমাণে কম্বল বিতরণ করা হলো এবং কম্বলের মানগুলো এত সুন্দর এবং হাতে নিয়েই যারা শীতার্ত তারা কিন্তু খুব খুশি হয়েছে। একদিকে বাচ্চারা পুষ্টি পাবে, আরেকদিকে বাচ্চাদের যদি শীত বস্ত্র দেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা একটা নতুন মাত্রা যোগ হবে। এই অঞ্চলের মানুষদের উষ্ণতা পেতে ট্রাই ফাউন্ডেশনের যে উদ্যোগ সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের শীতের যে কষ্ট এটি লাঘব হবে, আমি আশা করব এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো থাকবে। শীতবস্ত্র বিতরণ সহ গত 20 বছর ধরে নানা ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ট্রাই ফাউন্ডেশন। চলতি শীতে শীতার্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন সংস্থা সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। নগর জীবনের চার দেয়ালের মাঝে থেকে নিরাপদ খাদ্য আর সুস্থ থাকা নিশ্চিত করতে অনেকেই উদ্যোগী হয়েছেন ভবনের ছাদে ছাদ কৃষি করতে। তাদের একজন ঢাকার সিদ্ধেশ্বরী মাসুদ আক্তার। তবে তিনি বলেছেন ছাদ কৃষি চর্চা করতে গিয়ে বেশ কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরীতে 2700 বর্গফুট আয়তনের এই ছাদ কৃষির আয়োজনটি শুরু হয় 2016 সালে। উদ্যোক্তা মাসুদ আক্তার ফ্ল্যাটে থেকেও শারীরিক এবং মানসিক সুস্থ থাকার প্রত্যাশায় এবং নিরাপদ খাদ্যের অন্বেষণে যুক্ত হয়েছেন এই ফল ফসল উৎপাদনে। এখন যে সবজির ভিতরে যে ভেজাল শুরু হয়েছে, যে কীটনাশক, এই কীটনাশকের জন্য বিভিন্ন কিডনির সমস্যা দেখা দিছে। বিশেষ করে আমার আত্মীয়র মধ্যেই 5-7 জনের হয়ে গেছে কিডনির সমস্যা, যার জন্য এখন এই সবজির প্রতি ঝোঁক দিছে, যতটুকুই করতে পারি নিরাপদ খাইতে পারি। এক পাশে ফল ফলাদি আর অন্য পাশে সবজির ফসল, দেখতে একেবারে সবজি ক্ষেতের মতো। এখান থেকে মিটছে পরিবারের সবজি চাহিদার অনেকটাই। এই মরশুমে কত পার্সেন্ট শাকসবজি আপনাকে কিনতে হয়েছে আর কতটুকু আপনি আমাদের নিজের ছাদ কৃষি থেকে পাইছেন? 50% বাগান থেকে আসে। উদ্যোক্তার দাবি, সবুজ নগর গড়তে ছাদ কৃষির এই চর্চাকে ধরে রাখতে পৃষ্ঠপোষকতার প্রয়োজন। সরকারের উচিত জনগণকে উৎসাহ দেওয়া। সরকারি তরফ থেকে আমাদের প্রতি ছাদ বাগানে বাগানে আসতো,
তাহলে মানে আমাদের উপকারই হতো, আমরা জানতে পারতাম, শিখতে পারতাম। শহরের প্রাণকেন্দ্রেও ছাদের উপরে এমন একটি সবজির বাগান হতে পারে যা ভাবাই যায় না। মাসুদ আক্তারের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে এই বাগানটি। এটি হতে পারে অন্যের জন্য অনুকরণীয়, একই সাথে পারিবারিক নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য একটি মোক্ষম উদাহরণ আজকের এই সবজি ক্ষেতটি। ঢাকার সিদ্ধেশ্বরী, মাসুদ আক্তারের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ মিনিটে হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে যাচ্ছি বিপিএল আপডেটে। বিসিবি সভাপতির পক্ষ থেকে বকেয়া পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাসে আজ থেকে অনুশীলনে ফেরার কথা জানিয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তবে সমস্যা পুরোপুরি কেটেছে সেটাও বলা যাবে না। দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারীদের সঙ্গে বোর্ড সভাপতির চূড়ান্ত সভা শেষে সংকট নিরসন হতে পারে। বিসিবির জরুরি সভা শেষে বোর্ড সভাপতির পক্ষ থেকে গণমাধ্যমে এই তথ্য জানান বিসিবি পরিচালক মঞ্জুর ইসলাম। ইতিমধ্যে প্রেসিডেন্ট মহোদয় সরাসরি চেষ্টা করছেন টিম অফিসিয়াল, টিম ওনার এবং প্লেয়ারদের সাথে কথা বলে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত। ক্রিকেটাররা প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন ক্যাপ্টেন এবং আদার্স কয়েকজনের সাথে। আমার মনে হয় সেটিও ভালো একটা সমাধানের পথে। মালিক পক্ষরা কোথায় আছে? মালিক পক্ষ আছেন, উনি আসবেন কালকে, মোস্টলি কালকে জয়েন করবেন টিমের সাথে। হোপফুলি একটা সুন্দর সমাধান আমরা আশা করি বের করতে পারবো। দর্শক, এবারে চলে যাচ্ছে বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমেই কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এবার আগাম আলুর ভালো ফলন পেয়েছেন তারা। বাজার মূল্য ভালো পাওয়ায় খুশি তারা। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের বিস্তীর্ণ ক্ষেতে এখন কৃষকের পাশাপাশি কৃষি শ্রমিকদের ব্যস্ততা আগাম আলু তোলার কাজে। আলু লাগাইছি, আলু লাগে এগুলা আলুর দামও আছে, যেমন বেশি দামে লাগাইছি তেমন বেশি দামে বিক্রি করছি। আলু এগুলা বেশি ফলন তো বেশি হয়েছে বা দাম ভালো হয়ে গেছে। বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আগাম আলু আবাদ করছেন চাষি। প্রতি বিঘায় লাভ থাকছে ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। আমরা ভালো ফলনের জন্য কৃষি অফিসের সহায়তা চাই, ভালো কীটনাশক ব্যবহার করার জন্য। প্রথমে আমরা বিক্রি করছি ৫০-৫৫ টাকা, এখন আর ৩৮ থেকে ৪০ টাকা আলু লাভ করে আমরা লাভবান। আগাম জাতের আলু বেচা কেনায় বেশ কয়েকটি মৌসুমি হাট গড়ে উঠেছে এ অঞ্চলে। এখানকার আলু চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সব মিলে ৪০ গাড়ি ৫০ গাড়ি লট প্রতিদিন আলু বাজার বেচা কিনা হয়। আগাম আলুটা দিনাজপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, যেরকম ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল। লাভজনক ফসল হওয়ায় আগাম আলু চাষে কৃষককে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উত্তরাঞ্চলের প্রায় মোট জমি অর্ধেকের মতো জমিতে এই আগাম জাতের আলু চাষ হয়েছে এবং তারা খুব ভালো ফলন পাচ্ছে, বাজার দরও তারা ভালো পেয়েছে। দিনাজপুরের ১৩ উপজেলায় এবার ৪৭,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এর মধ্যে আগাম আলুর আবাদ হয়েছে প্রায় অর্ধেক জমিতে। এই অঞ্চলে আগাম জাতের আলুর ভালো ফলন হয়েছে এবং এই আগাম জাতের আলু চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্টভাবে এক সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই আলুর ভালো দাম পেলে আগামীতে এই অঞ্চলে এই আগাম জাতের আলু চাষাবাদ পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন চাষিরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখলের কারণে দিন দিন দেশের পাহাড় কমে যাচ্ছে। ২০ বছরে প্রায় ১,০০০ পাহাড় কেটে ফেলা হয়েছে। দেশের পাহাড়ের খসড়া মানচিত্র প্রকাশ করে এই তথ্য জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। পাহাড়, নদী, খাল রক্ষায় পরিকল্পনা করে এগিয়ে যাওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, পাহাড় কাটা বন্ধের তদারকিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সিলেট, চট্টগ্রাম সহ দেশের ১৬ জেলায় ২৩,৫৪,৫৬৯টি উঁচু পাহাড়ের চূড়া আছে, যার ৯২% বান্দরবানে। গত ২০ বছরে ১১ জেলায়
বড় বড় প্রায় 1334 হেক্টর পাহাড় কেটে ফেলা হয়েছে। উচ্চ ক্ষমতার স্যাটেলাইট ছবি থেকে দেশের পাহাড় ও টিলাসহ প্রাকৃতিক সম্পদের মানচিত্র তৈরি করা হয়েছে। সেখানে এই তথ্য দিয়ে বলা হয়, কক্সবাজারের সবচেয়ে বেশি এলাকা জুড়ে পাহাড় কাটা হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলেই পাহাড় কেটেছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। পাহাড় কাটা বন্ধে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর কথা বলেন তিনি। জাতির উন্নয়ন মনস্তত্ত্বে ঢুকতে হবে যে আমরা পাহাড় আর কাটবো না। পাহাড় একবার কেটে ফেললে পাহাড় আর সৃষ্টি করার কিন্তু কোনো সুযোগ নেই। ফলে পাহাড় উন্নয়ন প্রকল্পের জন্য যতটা সম্ভব না কেটে চলা উচিত। এক হচ্ছে পাহাড় কাটতেছে, দুই হচ্ছে পাহাড়ি বনটা ধ্বংস হচ্ছে, ওই পাহাড়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো দিয়ে তারা ইট বানাচ্ছে। তাহলে আমার ক্ষতি কি হচ্ছে? পাহাড় যাচ্ছে, বন যাচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। উপদেষ্টা বলেন, ঢাকার 19টি খাল উদ্ধার এবং 4টি নদী দখল দূষণ মুক্ত করতে ফেব্রুয়ারি নাগাদ পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পুরা শহরের সিওয়েজ গিয়ে পড়তেছে আমার নদীগুলোতে। তো এইটা আসলে পয়েন্টগুলো আইডেন্টিফাই করে অ্যাকশন প্ল্যান আমরা আশা করি ফেব্রুয়ারি এন্ড নাগাদ আমরা চূড়ান্ত করে ফেলতে পারবো। আরেকটা কথা বলে দিচ্ছি যে প্রত্যেকটা জেলা প্রশাসক তার শহরে তার জেলার একটা করে নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ভারতের সাথে গঙ্গা পানি চুক্তির মেয়াদ বাড়াতে আলোচনা শুরু হবে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। সুনির্দিষ্ট দিনক্ষণ জানতে চাইবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন, জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, পুলিশের রাজনৈতিক বিবেচনা বাদ দেওয়ার সুপারিশ। গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস, শিগগিরই বন্দীরা মুক্তি পাবে জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরে উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ট্রাই ফাউন্ডেশন, তীব্র শীতে কম্বল পেয়ে খুশি রংপুরের ছিন্নমূল মানুষ। এবং আজ শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি ঢাকা ক্যাপিটালস। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।